জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। বেলা 11:20 দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে এই সরকারের আরও 13 উপদেষ্টাদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা জানান সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করবো। সবাই দোয়া করবেন। এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। দেখছেন এখন চারদিক। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। সকাল 9:55 প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্যান্য উপদেষ্টারা শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথম ক্যাবিনেট সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিফাত, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং এটি, সেখানকার বিস্তারিত জানাবেন। আমরা যেটি দেখেছি শাম্মী, ইতোমধ্যে তারা বৈঠকে বসেছে, প্রথম ক্যাবিনেট বৈঠক। এখানে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো এবং সামনে কি হবে, কতদিন আসলে এই তারা থাকবেন, অন্তর্বর্তীকালীন যে সরকারের মেয়াদকাল কেমন হবে, কারা কোন দপ্তর পাচ্ছেন, কাদের দায়িত্বে কোন দপ্তর চলবে, এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় আসলে আজকে আলোচনায় উঠবে বলে আমরা জেনেছি। এবং সেই সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ এবং রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে সেই বিষয়গুলো আজকে উঠে এসেছে। এবং আমরা যেটি সামনে জেনেছি যে ভেতরে 17 জন যে প্রধান সমন্বয়ক সহ 17 জন যে উপদেষ্টা, তাদের মধ্যে 14 জন উপদেষ্টা আমরা উপস্থিত এখানে রয়েছে জেনেছি এবং বৈঠকে 14 জনই রয়েছে। এবং এর আগে আমরা শহীদদের যে শ্রদ্ধা নিবেদন যখন হয় তখনও 14 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমাদের সহকর্মী রাহাত শুরু থেকেই
ছিলেন এবং তিনি এই বিষয়গুলো দেখেছেন। রাত, আপনার থেকে জানতে চাই, আজকে শ্রদ্ধা নিবেদন শেষ করেই প্রথম ক্যাবিনেট মিটিং শুরু হলো। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে মিটিংয়ে উত্থাপন হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কি ভাবছেন, কি দেখছেন যে কি হতে পারে আজকে? সিফাত, গতকাল যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসেন, তখন তিনি এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি, অর্থাৎ আইন শৃঙ্খলাকে স্বাভাবিক ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে যেন তাকে সবাই সহযোগিতা করে। এবং আমরা সেটির একটি নমুনাও দেখেছি। তিন বাহিনীর প্রধান ছিলেন এবং একই সঙ্গে নবনিযুক্ত যে পুলিশ পরিদর্শক, তিনিও সেখানে ছিলেন এবং নিশ্চয়ই তাদের সঙ্গে, যেহেতু এখন ক্যাবিনেট মিটিং হচ্ছে, এখন পর্যন্ত কোনো দপ্তরগুলো ভাগ হয়নি, সেই বিষয়গুলো আমরা কয়েকটি সূত্রে জানতে পারছিলাম যে এই বিষয়গুলো নিয়ে এই জায়গাটিতে আলোচনা হতে পারে। এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে থানাগুলো পুলিশ শূন্য, ট্রাফিক যে নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা এখন পর্যন্ত পালন করছেন। সেইগুলো যেহেতু, এই বিষয়গুলো যেহেতু একটি রাষ্ট্রের বা দেশের একদম মূল বিষয়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে পুনর্গঠনের কথা ইতোমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গতকাল যখন বঙ্গভবনে এই উপদেষ্টারা শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণের পরে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়াও বেশ কয়েকজন উপদেষ্টাও গণমাধ্যম কর্মীদের একই কথা জানিয়েছেন যে শুরুতেই তারা আইন শৃঙ্খলার বিষয়টি ঠিক রাখতে চায়। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ দেখছি, বিভিন্ন এলাকায় ডাকাতির একটি বিষয় ইতোমধ্যে উঠে আসছে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হতে পারে। একবারে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে স্বাভাবিক করাটা জরুরি এবং সেটি এখানে মিটিংয়ে হয়তো কথা হচ্ছে এবং সেই সাথে রাষ্ট্রীয় যে সেবা সংস্থাগুলো রয়েছে অনেকগুলো দেখেছি শুরু হয়েছে, ব্যাংকিং খাত শুরু হয়েছে, পুঁজিবাজারও শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু যেমন রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা রেলের ডিজির সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত যেহেতু মাত্রই কমিটি গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা যেহেতু মিটিংয়ে বসেছেন, এরপরে তাদের সিদ্ধান্ত যেটি দেয়া হবে সেভাবে রেল চলাচল কবে নাগাদ চালু হবে সেটি, যদিও রেলের একটি বড় ধরনের আমরা যেটি দেখেছি তারা লোকসানে যে এতদিন বন্ধ রয়েছে এবং বাংলাদেশের সাথে ভারতেরও রেল চলাচলও বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা খুব দ্রুত একটি সিদ্ধান্ত নেবে বলে মনে হয়। একই সঙ্গে আমরা কিন্তু দেখছি যে রেল বাদেও যে অন্যান্য সেবাগুলো রয়েছে, যেমন আপনি রেলের কথা যেহেতু বলেন, মেট্রো রেলও কিন্তু আমরা দেখছি বন্ধ রয়েছে। এছাড়া সরকারি যে নানান দপ্তর রয়েছেন সেখানে অধস্তন যারা কর্মচারী রয়েছেন তাদের দিক থেকেও অফিসিয়াল না হলেও একটি কিন্তু আমরা দেখছি যে তারা কর্মবিরতিতে আছেন। সেই বিষয়টি নিয়েও কথা হতে পারে, যেহেতু আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার, এই দুইটি দিন সরকারি ছুটির দিন, অর্থাৎ রবিবার থেকে সব কিছু স্বাভাবিক করার যে প্রক্রিয়াটি সেটি হয়তোবা এখানে তাদের কথা বলার কথা। এবং সিফাত, আমরা কিন্তু দেখছিলাম যে এই গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন, দুর্নীতি নিয়ে কথা বলেছেন। এবং একই সঙ্গে আমি জানাতে চাই, আমরা গণমাধ্যমে এই গত 15 বছরে কিন্তু বিগত সরকারের নানান দুর্নীতির খবর দেখেছি, একই সঙ্গে অর্থ পাচারের নানান ঘটনা দেখেছি। এই বিষয়টি নিয়ে তো আজকেও আপনি কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, কি বলছেন তারা? অর্থ পাচার নিয়ে যেটি বলছে, আসলে প্রথমত হচ্ছে আমাদের রিজার্ভ যেটি রয়েছে তার পরিমাণ বাড়াতে হবে, তার জন্য রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে এবং অর্থ পাচার শুরুতে বন্ধ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে খবরে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থ পাচার রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য একবারে সীমান্ত এলাকা থেকে সব জায়গায় সজাগ রয়েছে, বিমানবন্দর সজাগ রয়েছে, সেটা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এবং রাহাত, দর্শকদেরও জানাতে চাই, আজকের যেই ক্যাবিনেট সভাটি চলছে এটি বেশ গুরুত্বপূর্ণ এবং সামনে এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সামনে কি হবে সেটি কিন্তু নির্ধারণ অনেকটাই এখানে হয়ে যাবে। তো সামনে এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ। আমাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার ও রাকিবুল রাহাত। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন এই সরকারের সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের জন্য ইউনূস গণতন্ত্রের ভবিষ্যৎ বলেও উল্লেখ করেন মার্কিন
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বরেল জানান, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। তিনি বলেন, এই সংকটে বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইইউ। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই সরকারকে জাতিগত সংঘাত রোধে কাজ করার আহ্বান জানায় জাতিসংঘ। রাজধানী সহ দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থায় কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। করা হচ্ছে বৃক্ষরোপণ, আঁকা হচ্ছে গ্রাফিতি ও দেয়াল লেখন। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। শহরের অলিতে গলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, চালানো হচ্ছে সব রকমের কার্যক্রম। এছাড়া সড়ক বিভাজন সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছেন শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। আমরা চাই হচ্ছে মূলত সবাই আইন মানুক, আইনের প্রতি শ্রদ্ধা রাখুক, তারপর ট্রাফিক আইন মেনে চলুক। আমি হতেছে আমার আম্মু আব্বুর পারমিশন নিয়ে আজকে এই ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করতে আসছি। আমরা চাচ্ছি যে এখনকার দেশের যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশটাকে স্থিতিশীল করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমাদের দেশের গাছের অনেক প্রয়োজনীয়তা আমরা জানি, যেমন আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোনটাই আমাদের অনেক বেশি প্রয়োজন। তো এই জিনিসটা আমরা এড়াই যাই নাই, যে আমাদের যতটুকু সম্ভব আমরা পেরেছি, আমাদের টিমদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেখছেন এখন চারদিক। রাজনৈতিক আশ্রয় চাইবেন না শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরে আসবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই কথা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে জয় বলেন, পরবর্তী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। দাবি করেন, বাংলাদেশে এখনও সবচেয়ে বড় সমর্থন গোষ্ঠী আওয়ামী লীগের। শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবেন কিনা স্পষ্ট না করলেও প্রয়োজনে তিনি নিজে রাজনীতিতে যোগ দেবেন বলেও জানান তিনি। দল ও কর্মীদের বাঁচাতে যা করার প্রয়োজন সবই করা হবে বলেও উল্লেখ করেন জয়। এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছিলেন তিনি। শেখ হাসিনাও আপাতত ভারতেই থাকবেন বলে জানান তার ছেলে। গণ আন্দোলনের মুখে গত সোমবার আকস্মিক পদত্যাগের পর ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জামালপুর জেলা কারাগারে আগুন লাগিয়ে পালানোর চেষ্টার ঘটনায় 6 বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এ সময় 4 কারারক্ষী আহত হন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তার। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কারাগারে বন্দীদের বিদ্রোহের ঘটনা ঘটে। এক পর্যায়ে কারাগারের ভেতরে আগুন লাগিয়ে দেয় কয়েদিরা। পরে কারাগার রক্ষীদের ওপর হামলায় তাদের জিম্মির চেষ্টা করে কয়েদিরা। কারাগারে হট্টগোল ও গুলির শব্দ পেয়ে কারাগারের ঠিক পাশেই অস্থায়ী ক্যাম্পে থাকা সেনাবাহিনী এগিয়ে এসে কারাগারের চারপাশে ঘিরে ফেলে। এ সময় সেনা সদস্যরা মাইকিং করে কয়েদিদের শান্ত থাকার আহ্বান জানায়। পরে 12 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব কয়েদিদের যার যার সেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। অবশেষে রাজধানীর বাইরেও বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। তবে থানাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সকালে চট্টগ্রামের নগরীর পাঁচলাইশ, চকবাজার, পতেঙ্গা সহ কয়েকটি থানায় যোগ দেন পুলিশ সদস্যরা। তবে সেখানে পোশাকে দায়িত্ব পালন এখনও শুরু করেননি তারা। তবে কোতোয়ালি, পাহাড়তলী সহ পুড়ে যাওয়া কয়েকটি থানায় কেউ যোগ দেয়নি এখনও। কাজে যোগ দিয়েছেন দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানার পুলিশ সদস্যরা। বরিশালেও সীমিত আকারে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কর্মবিরতি অব্যাহত রেখেছে নাটোরের 7 থানার পুলিশ সদস্য। সেখানে থানার নিরাপত্তায় অস্ত্রধারী আনসার সদস্যদের পাশাপাশি সিভিল পোশাকে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।